দর্শক আমন্ত্রণ নিউজ লাইভ 25 সংবাদ চ্যানেলে শুরুতেই জানিয়ে দিব শিরোনামগুলো। যুক্তরাষ্ট্রে প্রবেশে 12টি দেশের নাগরিকের উপর নিষেধাজ্ঞা ট্রাম্পের। তুরস্কে বিরোধী সিএইচপি দলীয় আরো 5 নেতা গ্রেপ্তার। চীনা রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এনসিপি। যুদ্ধবিরতি প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো, গাজার মৃত্যু মিছিল এবং দুর্ভিক্ষ অব্যাহত। ইউক্রেনের ড্রোন হামলার কঠোর জবাব দেবে রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, সাথে আছি আমি হেনা। যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে 12টি দেশের নাগরিকের উপর নিষেধাজ্ঞা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল বুধবার তিনি এই সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেন। আগামী সোমবার থেকে এটি কার্যকর হবে। এই নিষেধাজ্ঞার মধ্যে দিয়ে নিজের প্রথম মেয়াদের অন্যতম বিতর্কিত পদক্ষেপের পুনরাবৃত্তি ঘটালেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। নতুন এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েডর, গিনি, ইরিট্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেনের নাগরিকেরা। এছাড়া ট্রাম্প আরো 7টি দেশের ওপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছেন। দেশগুলো হলো বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান এবং ভেনেজুয়েলা। হোয়াইট হাউস জানিয়েছেন উভয় নিষেধাজ্ঞা আগামী সোমবার থেকে কার্যকর হবে। নিষেধাজ্ঞা বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, কলোরাডোতে ইহুদির একটি র্যালিতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছেন অভিযুক্ত ব্যক্তি দেশটি অবৈধভাবে অবস্থান করেছিলেন। কলোরাডোর বোন্ডের স্থানীয় সময় গত রোববার দুপুরে এই ঘটনায় হামলাকারীকে ঘটনাস্থল থেকে আটক করেছিল পুলিশ। তিনি একজন মিশরীয় নাগরিক। এই পদক্ষেপে নেওয়ার ক্ষেত্রে ট্রাম্প এই ঘটনার কথা উল্লেখ করেও নিষেধাজ্ঞার তালিকায় থাকা দেশগুলোর মিশরের নাম নেই। এছাড়া হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের ভিসা প্রদানের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে আরেকটি নির্বাহী আদেশে সই করেছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির আরো 5 মেয়র সহ 17 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার সকালে দুর্নীতির অভিযোগে চলমান তদন্তের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়। সিএইচপির একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। সিএইচপির গ্রেপ্তার 5 মেয়রের মধ্যে 3 জন ইস্তাম্বুল জেলা মেয়র, অন্য 2 জন দক্ষিণাঞ্চলের আদানা প্রদেশের মেয়র। এছাড়া দলটির সাবেক এক সংসদ সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে। নতুন গ্রেপ্তার ব্যক্তিকে নিয়ে এখন পর্যন্ত সিএইচপির মোট 9 মেয়রকে গ্রেপ্তার করা হলো। তাদের মধ্যে ইস্তাম্বুল নগরের মেয়র এক্রেম ইমামোগলু রয়েছেন। জনপ্রিয় এবং রাজনীতিবিদ, দেশটির বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। ইমামোগলুকে গ্রেপ্তার করা হয় গত 19 মার্চ। তাকে গ্রেপ্তারের প্রতিবাদে তুরস্কের এক দশকের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে। বিক্ষোভে সিএইচপির সমর্থকদের পাশাপাশি সমাজের নানা অংশ এবং গোষ্ঠীর বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে ইস্তাম্বুলের 4টি পৃথক দুর্নীতি মামলার তদন্তে অংশ হিসেবে গত শনিবার গ্রেপ্তার অভিযান পরিচালনা করেছে কর্তৃপক্ষ। এই দিনেই 47 জন পৌর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পুলিশ এরই মধ্যে ইস্তাম্বুল সিটি হলে দুর্নীতি অভিযোগের প্রায় 70 জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে ইমামোগলুর ব্যক্তিগত সচিব এবং তার নিরাপত্তা কর্মকর্তা রয়েছে। সিএইচপি ইতিমধ্যে 2028 সালে প্রেসিডেন্ট নির্বাচনে ইমামোগলুকে প্রার্থী ঘোষণা করেছেন। বিভিন্ন জরিপে তিনি এরদোয়ানের চেয়ে এগিয়ে রয়েছেন, তবে নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন কিনা তা বিচার কার্যক্রম ফলাফলের উপর নির্ভর করে। 22 বছর বেশি সময় ধরে ক্ষমতায় থাকা এরদোয়ানের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন। পরবর্তী নির্বাচনে অংশ নিতে হলে তার নির্দিষ্ট সময় চেয়ে এগিয়ে আনতে হবে। কিছু বিশ্লেষক মনে করেন এরদোয়ান পরবর্তী নির্বাচনে অংশ নিতে পারে। চীনা রাষ্ট্রদূত হুয়া ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বুধবার 4 জুন চীনা রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেন। এনসিপির দপ্তর সচিব সালেউদ্দিন শিফাতের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে চীনা রাষ্ট্রদূতের আমন্ত্রণে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, নির্বাচনী সংস্কার, গণতন্ত্র এবং সুশাসন নিয়ে আলোচনা হয়েছে। সাক্ষাতে এনসিপির প্রতিনিধি দল রাষ্ট্রদূতের কাছে এই অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক রূপরেখা তুলে ধরেছে। দলটির পক্ষ থেকে বলা হয়, বিচার বিভাগের স্বাধীনতা, নির্বাচন কমিশনের কাঠামোগত পুনর্গঠন এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা জরুরি। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, জুলাই সনদের মাধ্যমে একটি কার্যকর গণতান্ত্রিক রূপান্তরের ভিত্তি স্থাপন করা হবে। এটি শুধু রাজনৈতিক নীতিপত্র নয়,
বরং গণমানুষের আত্মহত্যার প্রতি আমাদের নৈতিক দায়বদ্ধতার প্রকাশ। চীনা রাষ্ট্রদূত হুয়াও বিয়েং এনসিপির প্রতিনিধি দলকে স্বাগত জানান এবং আলোচনার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, চীনা সবসময় অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি বিশ্বাসী, তবে বাংলাদেশের উন্নয়নের সহযোগিতা অব্যাহত থাকবে। সাক্ষাৎকালে এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম এবং যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ উপস্থাপিত ছিলেন। প্রতিনিধি দল স্থানীয় সরকার নির্বাচন সমূহ সময় মতো এবং অংশগ্রহণমূলক সম্পূর্ণ করার বিষয়ে সহযোগিতার আহ্বান জানান। দলটি আশা প্রকাশ করে সরকার এবং রাজনৈতিক পক্ষগুলো জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে। সাম্প্রতি অবরুদ্ধ দুর্ভিক্ষ কবলিত গাজায় তাৎক্ষণিক নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এ প্রস্তাব উপস্থাপন করা হয়। তবে যুক্তরাষ্ট্র সে প্রস্তাব ভেটো দিয়েছে। এর ফলে গাজায় যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা পৌঁছানো আবারও হুমকির মুখে পড়ল। অন্যদিকে এ সময়ের মধ্যে দখলদার ইসরায়েলের টানা হামলায় গাজা উপত্যকায় প্রায় 100 ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং অব্যাহত সহায়তা অবরোধের কারণে দুর্ভিক্ষ এবং মানবিক সংকট আরো প্রকোপ হয়েছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী বুধবার প্রস্তাবটির পক্ষে নিরাপত্তা পরিষদের 15 সদস্যের মধ্যে 14 দেশ ভোট দিলেও কেবল যুক্তরাষ্ট্র এর বিপক্ষে ভোট দিয়ে তাকে বাতিল করে দেয়। প্রস্তাবে গাজায় আটক ইসরায়েলের মুক্তি আহ্বান জানানো হয়, তবে যুক্তরাষ্ট্র দাবি করে যুদ্ধবিরতির বিষয়টি সেই মুক্তির সঙ্গে সরাসরি সংযুক্ত না হয় এটি শুরুতেই অগ্রহণযোগ্য। ভোটের আগে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডয়রথিয়া নিরাপত্তা পরিষদে বলেন, এ প্রস্তাব নিয়ে আমাদের বিরোধিতার নতুন কিছু নয়। যুক্তরাষ্ট্র অবস্থানে স্পষ্ট, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে, যার মধ্যে হামাসকে পরাস্ত এবং তার দ্বারা কখনো হুমকির মধ্যে না পড়ার নিশ্চয়তা অন্তর্ভুক্তি। চীনের নিন্দা এবং মার্কিন বিচ্ছিন্নতা। মার্কিন নীতির নিন্দা প্রস্তাব জানিয়ে চীনের রাষ্ট্রদূত ফু কং বলেন, দখলদার ইসরায়েলের কার্যকলাপ আন্তর্জাতিক আইনের সব রকম সীমা লঙ্ঘন করেছে, কিন্তু এদেশের রক্ষা কবচের কারণে এই লঙ্ঘনের মধ্যে কেউ দায়ী হচ্ছে না। আল জাজিরার রাজনৈতিক বিশ্লেষক মাওয়ান বিশাসা বলেছেন, এই ভেটো যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলেছে। সারা বিশ্বের বেশিরভাগ দেশ এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের অবস্থানের বিপক্ষে। রাশিয়া ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন হামলার জবাবে মস্কো কঠোর প্রতিক্রিয়া জানাবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার এক ফোন আলাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ কথা জানান পুতিন। ট্রাম্প নিজেই এ তথ্য জানিয়েছেন। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন, আমরা ইউক্রেনের দ্বারা রাশিয়ার দর করা বিমান বহরের উপর আক্রমণ এবং উভয় পক্ষের নানা হামলা নিয়ে আলোচনা করেছি। প্রেসিডেন্ট পুতিন স্পষ্টভাবে বলেছেন, সাম্প্রতিক বিমান ঘাঁটির উপর হামলা প্রতিক্রিয়া জানাবেন তিনি। আলোচনাটি ইতিবাচক ছিল উল্লেখ করে ট্রাম্প বলেন, তবে তাৎক্ষণিকভাবে শান্তির পথে কোনো অগ্রগতি হবে না বলে মনে করা হচ্ছে। এর আগে বুধবার মস্কো জানান, রাশিয়ার গভীরে চালানো ইউক্রেনের হামলায় প্রতিক্রিয়া সামরিক বিকল্প বিবেচনা আছে। এর আগে বুধবার মস্কো জানান, রাশিয়ার গভীরে চালানো ইউক্রেনের হামলায় প্রতিক্রিয়া সামরিক বিকল্প বিবেচনায় আছে। একই সঙ্গে পশ্চিমা দেশগুলোর এসব হামলায় পরোক্ষভাবে দায়ী করা হয়। মস্কো কিয়েভকে সংযুক্ত করা যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান। ইউক্রেন যদিও এই হামলাকে যুদ্ধের 3 বছরের বেশি সময় পরে নিজেকে পাল্টা প্রতিরোধ ক্ষমতার প্রমাণ বলে উল্লেখ করেছেন, তবে ব্রিটিশ এবং মার্কিন কর্মকর্তারা দাবি করে রাশিয়ার পারমাণবিক সক্ষমতায় সম্পূর্ণ বার্মু বিমান ঘাঁটির আক্রমণ ব্যাপারে তাদের এর আগে কোনো তথ্য ছিল না। ট্রাম্প বহুবার এমন দাবি করেছেন যে তিনি ক্ষমতায় থাকলে 24 ঘন্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারতেন, যদিও এ বিষয়ে বিস্তারিত কোনো পরিকল্পনা তিনি প্রকাশ করেননি। তবে রাশিয়ার সহযোগিতা না পাওয়ায় এবং নিজের প্রতিশ্রুতি পূরণ করতে না পারায় তার ভেতরে পুতিনের প্রতি অসন্তোষ বেড়েছে।